নমস্কার 24 আওয়ার্স টিভিতে আপনাদের স্বাগত। আমি তুহিনা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এখন খবর। ইউনূস সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকে মৌলবাদীরা রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। বকলমে বলাই চলে তারা সরকার চালাচ্ছে। সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে লাগাতার। সেই ঘটনা কয়েকদিন ধরে আপনাদের সামনে তুলে ধরছি। চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারের পর থেকেই উত্তাল গোটা দেশ। আর এই আবহের মাঝে এবার তালিবানি ফতোয়া দিল মৌলবাদীরা। আফগানিস্তানের পথে হেঁটে বলাই চলে মহিলাদের ওপরে ফতোয়া জারি করা হলো। সেই ভিডিও পোস্ট করেছেন অগ্নিমিত্রা পাল, এছাড়াও তসলিমা নাসরিন থেকে শুরু করে সবাই পোস্ট করেছেন। আমি সেই ভিডিও আসবো, তবে একটু জানিয়ে রাখবো, খোদ বঙ্গবন্ধু মুজিবুরের জেলা জানিয়ে বিশ্বজুড়ে এই মুহূর্তে চর্চা চলছে। কি ফতোয়া জারি করেছে মৌলবাদীরা? মহিলাদের বাজারে আসা চলবে না, পর্দা তৈরি করতে হবে দোকানে দোকানে, যদি তারা আগামীকাল থেকে আসে তাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিতে হবে। এটা দিনের এলাকা, এমনটাই কিন্তু বলা হচ্ছে। গোপালগঞ্জ জেলার গহরডাঙ্গা যে এলাকা সেটা আমরা জানি, সেখানেই কিন্তু এই গোপালগঞ্জ, যেখানে শেখ হাসিনার বাড়ি, দুজন প্রধানমন্ত্রী সেখানকার মহিলা, এবং মুজিবুর রহমানের বাড়ি, যিনি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর এই ফতোয়া এবার সেখানেই মহিলাদের বাজারে আসতে নিষেধ রীতিমতো। কি বলা হচ্ছে এই ভাইরাল ভিডিওতে, প্রথমেই চোখ রাখবো। এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। সবাই দ্বীনি স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এটা সাধারণ কোনো মেলা না, এটা হলো দ্বীনি মাহফিল, দ্বীনি মাহফিলের পরিবেশ। মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব। এটা হলো একটি দ্বীনি পরিবেশ, দ্বীনি মাহফিল। এখানে আমরা সব অর্জনের জন্য, সব কামাই করার জন্য এসেছি। হ্যাঁ, আমাদের দুনিয়াবি ফায়দা হবে, বেচা কিনা করব, হালাল ব্যবসা করব, কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এটা বন্ধ করতে হবে। হাতি নেক্সট টাইমে যেন না পাওয়া যায় আমরা খেয়াল রাখবো। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। শুনলেন সেই ভিডিও। কি বলা হচ্ছে সেখানে? মহিলাদের বাজারে আসা নিষেধ, যদি আসেন তাদেরকে কোনো জিনিস দোকানদাররা বিক্রয় করবেন না এবং গুনাহের কাজ করবেন না। এটা কি গুনাহের কাজ? মহিলাদের কোনো জিনিস, কোনো পণ্য বিক্রি করা, তাদের বাজারে আসা এবং দোকানে দোকানে পর্দা করে দিতে হবে। সেই ভিডিও আপনারা দেখলেন, শুনলেন ওখানে। আমি আলোচনায় আসবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। আমি আসার চেষ্টা করবো। রাজাগোপাল বাবু, বেশ কয়েকদিন ধরে যে ঘটনা আমরা লাগাতার তুলে ধরছি, কিছু কিছু ঘটনা রয়েছে যা আমরা অনেক সময় দেখাতে পারি না আমাদের দেশের সম্মানার্থে। রাজাগোপাল বাবু, প্রথমেই যেটা আমি জানতে চাইবো যে বাংলাদেশ কি সেই আফগানিস্তানের পথেই? কি ভবিষ্যৎ বাংলাদেশের? রাজাগোপাল বাবু শোনা যাচ্ছে না, মিউট করা আছে, একটু দেখে নেবেন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। বাংলাদেশ দেখুন, আমাদের কাছে একটা স্বপ্ন ছিল, একটা খুব, যখন তৈরি হলো তখন খুবই তার আর্থিক অবস্থা খারাপ। সেখান থেকে তার একটা বড় উত্তরণ ঘটেছে এবং মেয়েদের কর্মসংস্থান বেড়েছে, মেয়েরা স্কুলে কলেজে তাদের এনরোলমেন্ট রেট বেড়েছে, প্রজনন যে টোটাল ক্যাপাসিটি প্রজনন, টোটাল ফার্টিলিটি রেট আমরা বলি, সেটা ভারতের থেকে তাদের অনেকটাই কম। ম্যাটার্নাল মর্টালিটি, যে মাতৃত্বকালীন যে মায়ের মৃত্যু হয়, সেটাও বাংলাদেশ ভারতের থেকে কম। এগুলো আমাদের খুবই আনন্দ দিচ্ছিল, মেয়েরা অনেকটা এগিয়ে আছে। এবং আমরা এটাও দেখেছিলাম যে বিভিন্ন গণ আন্দোলনে, শাহবাগের বিভিন্ন সময় আমরা মেয়েদেরকে পথে নামাইতে দেখেছি। কেন আমাদের একটা মনে হচ্ছিল যে কোথাও যে মেয়েরা শিক্ষিত হচ্ছে,
সেটাই একটা আশার আলো, সেই দেশটাকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে। আমরা এটাও দেখলাম যে বাংলাদেশের একটা উত্তরণ ঘটলো। ইউএন একটা কিছু দেশকে প্রায় 49-50 কান্ট্রিকে লিস্ট ডেভেলপ কান্ট্রি, একেবারে পিছিয়ে পড়া দেশ বলতো, সেখান থেকে বাংলাদেশ এখন একটা লো ইনকাম কান্ট্রি, আরেকটু উত্তরণ ঘটেছে। এই বোধহয় জানুয়ারি মাস থেকে নেক্সট ইয়ারের সেই উত্তরণ তাদের খুব ঘটবে। স্বীকৃতি বহুদিন মিলে গেছে, এটা খুবই আনন্দের যে বাংলাদেশ এগিয়ে চলছে। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশে যখন ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, গ্রোথ, অর্থনৈতিক অগ্রগতির হার অনেক দেশের থেকে ভালো, বাংলাদেশের একটা মানে নিঃশব্দ বিপ্লব ঘটছে সামাজিক আর্থিক দিক থেকে, আমি নিজে বাংলাভাষী হিসেবে অত্যন্ত গর্বিত ছিলাম। কিন্তু যাকে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বলা হচ্ছে, তার এই স্বরূপ দেখে আমি অত্যন্ত চিন্তিত, লজ্জিত, কষ্ট পাচ্ছি যে কোথায় তারা যাচ্ছে। যে ভিডিও আপনারা দেখালেন, সে ভিডিও আমি কালকে থেকেই দেখছি যে ঠিকই বলেছেন, গোপালগঞ্জ যেটা শেখ মুজিবুরের জায়গা, সেখান থেকেই তারা শুরু করেছে। অনেকে বলছে সেটা নাকি একটা ধর্মীয়, মুসলিম ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান, সেখানে এসব বলছে। কিন্তু যাই হোক, যাই ঘটুক না কেন, এই যে মেয়েরা পথে নামতে পারবে না, বাজার করতে পারবে না, এটা তো তালিবানি শাসনের নিয়ম না? তালিবান আজকে সেখানে মেয়েদেরকে অবরুদ্ধ করেছে, ঘরে বন্দি করে রেখেছে। সেটা তো আমরা অন্য দেশেও ঘটুক, সেটা তো আমাদের ভালো লাগবে না। এখন সেখানকার মানুষ ঠিক করবে তারা কোন পথে যাবে। একটা স্বাধীন দেশ, আমরা সেখানে তারা কি করবে না করবে আমরা বলতে পারি না। কিন্তু আমাদের কাছে কষ্ট হচ্ছে যে এরকম একটা তালিবানি রাজত্ব সেখানে একেবারে একেবারে চেপে ধরেছে, এবং সেখানকার যারা শাসনে আছেন তারা যাকে দ্বিতীয় স্বাধীনতা যুগ সংগ্রাম বলতে চাইছেন, এই মৌলবাদকে ফিরিয়ে আনা, পাকিস্তানের কাছে আবার আত্মসমর্পণ, প্রথম স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে বেরিয়ে আসা, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে দেখা যাচ্ছে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করা, মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা এবং দেশকে তালিবানি শাসনের মধ্যে নিয়ে যাওয়া, এটা আমাদের কাছে যথেষ্ট কষ্টের। আমি নিশ্চিত বাংলাদেশের যারা মুক্তমনা মানুষ, সে দেশের মহিলারা যথেষ্ট শিক্ষিত, তারা আন্দোলনমুখী, তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারেন। পুরুষ শাসিত সমাজে এটা একটা বিরাট গর্বের, আনন্দের। এখন তারা কিভাবে নেন, এই যে যারা মাইক নিয়ে এসব কথা বলছে, তাদের কথা কি সত্যি শুনবেন, নাকি তারা পথে এগিয়ে আসবেন? তারা এগিয়ে এসে বলবেন যে বাজার করা আমাদের অধিকার, আমার বাচ্চাকে খাবার কিনে দেওয়ার অধিকার আমার, আমার মানে পরিবার চালানোর অধিকার আমার, স্বামী বাইরে থাকলে কাজকর্মে ব্যস্ত থাকতে পারে, তাহলে কি আমরা খাবো না? এটা আপনি কোনভাবে আপনারা এই ধরনের কথা বলছেন? আমার ধারণা বাংলাদেশের মহিলাদের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে। এই ধরনের তালিবানি ব্যবস্থা আজকের দিনে তারা নিয়ে আসবেন, এটা মানে ভাবা যায় না। এবং তাদের পেছনে নিশ্চয়ই সরকারি সমর্থন আছে। তারা কি করবে সেটা তারাই ভালো বলতে পারবেন, সত্যি তাই। কিন্তু এই সামগ্রিক যে ঘটনা আমরা রীতিমতো দেখতে পাচ্ছি যে গণতন্ত্রের হত্যা করা হচ্ছে, সত্যি আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের গণহত্যা আমরা বলতে পারি, সেটা চলছে। এবং সামগ্রিক যে ঘটনা, হিন্দুদের ওপর যে নিপীড়ন, সেটা তো কোনো শেষ নেই। এবং প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখছি, সেটাও একটার পর একটা ভিডিও আমাদের কাছে আসছে, একটার পর একটা আপডেট আমাদের কাছে আসছে। এটা তো নিন্দনীয়, এটা তো আমরা চাই না। হ্যাঁ, দেখুন, মানে সেখানে যারা হিন্দুরা আছেন, বৌদ্ধরা আছেন, এমনকি ইসলাম ধর্মের যারা মুক্তমনা আছেন, যারা ইসলাম ধর্মী হলেও একটা প্রগতিশীল মানুষ, আমি সে দেশে বহুবার গিয়ে দেখেছি যে একটা বড় সংখ্যক মানুষ আছেন তারা ইসলামপন্থী, ইসলাম ধর্মীয়, কিন্তু তাদের মানে বিশ্বাসটা বহুমুখী। তারা সব ধর্মের প্রতি তাদের সমান আস্থা আছে। আমি স্বামীবাগে ইস্কন মন্দিরেও গিয়েছি, স্বামীবাগে রামকৃষ্ণ মিশন মন্দিরেও দেখেছি প্রচুর ইসলাম ধর্মের মানুষ সেখানে আসছেন, শান্তির তারা বার্তা নিতে চাইছেন, সাধুদের সঙ্গে কথা বলছেন। এটাই তো, আমরাও তো মানে আমি হিন্দু একজন, কিন্তু আমিও মুসলমান নানান তীর্থস্থানে যাই, আমি আনন্দ পাই, শান্তির জায়গা, গির্জা যাই, আনন্দ পাই, কেননা সব ধর্মের মধ্যেই কোথাও একটা শান্তির জায়গা আছে, সেটাই নিয়ম। কিন্তু যেভাবে বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন ঘটেছে, সেটা তো সহ্য করা যায় না। 1901 সালে ভারতীয় সেন্সাস অনুযায়ী বাংলাদেশের আজকের যে রিজিয়ন, সেখানে প্রায় 33% হিন্দু ছিল। যখন মানে দেশ স্বাধীন হলো 22% হলো। তারপরে আমরা দেখলাম ক্রমশ সেটা, বাংলাদেশের যে প্রথম সেন্সাস 74 সালে হলো 14%, এখন সেটা 8% গিয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ এই যে মিসিং হিন্দু, যারা হারিয়ে যাওয়া, তারা কোথায় যাচ্ছে? এরা সবাই কিন্তু ভারতে আসছে, অথবা বাধ্য হচ্ছে ধর্মান্তরিত হতে। আমি দেখুন তুহিনা,
অনেকদিন পরে আপনার সঙ্গে সাক্ষাৎকারে আমার বেশ ভালোই লাগছে। 1974 সালে তখন প্রায় 14% হিন্দু ছিল, আর এখন হয়ে গেছে 8%। এখন বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি। এই 17 কোটি যদি 14% আপনি অঙ্ক করেন, সেটা গিয়ে দাঁড়াবে 2,40,00,000। এখন হিন্দু আছে 1,10,00,000। অর্থাৎ 1,30,00,000 আছে, তো 1,10,00,000 মানুষ বাংলা হিন্দু সেখানে নেই, হারিয়ে গেছে। তারা কোথায় গেছে? কেউ কেউ ইসলাম ধর্ম নিয়েছে হয়তো বাঁচার তাগিদে, সেটা হওয়ার সম্ভাবনা আছে, হয়েছে। কিন্তু বড় সংখ্যক মানুষ তো মানে ভারতবর্ষে এসে হাজির হয়েছে, এবং এর চাপটা তো ভারতবর্ষকে নিতে হচ্ছে। সেখানকার যদি সংখ্যালঘুর উপরে যদি কোনো আক্রমণ হয়, তারা ভীত সন্ত্রস্ত হয়ে ভারতবর্ষে আসছে। ভারতবর্ষের অবারিত দ্বারে সবাইকে আমরা গ্রহণ করেছি, কেননা বিপদে যাদের পরে তাদেরকে আমরা ফেরোতে পারিনি। এটাই ভারতবর্ষের নীতি, দিবে আর নিবে, বিলাবে মিলিবে। আমরা চিরকালই সেই পথ নিয়েছি। কিন্তু আমাদেরও তো সম্পদ সীমিত, জমি সীমিত, চাকরি সীমিত, দেশে হাহাকার আছে, নানান ধরনের বেকারির অভাব আছে, খাবার দাবারের অভাব আছে। তাই ভারত সরকার ঠিক করেছে যে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী 2014 ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছেন, হিন্দু মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, এইসব ধর্মের যারা এসেছেন তাদেরকে সিটিজেনশিপ দেবে। তার মানে অর্থাৎ 14 পরে যারা আসবে সিটিজেনশিপ তারা আর পাবে না। তার ফলে এখন যারা সে দেশের হিন্দুরা রয়েছেন, তারা তো ভাবছে যে ভারতবর্ষে গেলে তো আমাদের সিটিজেনশিপ দেবে না। তারা ভারতবর্ষে, এবং তাদের শুধু দেবে না নয়, সীমান্ত আর খোলা নেই যে তারা ঢুকে পড়বে, সে অবস্থাও নেই। এই জায়গায় তাদের যে অসহনীয় অবস্থা, একদিকে মার খাচ্ছে, কথা বলার উপায় নেই, জ্বালিয়ে দিচ্ছে তাদেরকে, তাদের ধর্মস্থান, প্রত্যেক মানুষেরই একটা শান্তির জায়গা হচ্ছে ধর্মস্থান। সেখানে আল্লাহর কাছে প্রার্থনা করা, ঈশ্বরের কাছে প্রার্থনা করা, ভগবান যিশুর কাছে প্রার্থনা করা, এটাই হচ্ছে মানুষের কাজ। শান্তি আমায় দাও, আমি সত্যভাবে থাকতে চাই, এটাই মানুষ সবসময় করে আনন্দ পায়। সেগুলো যদি তাদের ভেঙে দেওয়া হয়, তাদের তো বেঁচে থাকার আর সম্বল থাকে না, তাই না? তো মানে খোদার কাছে প্রার্থনা করাটাই মানুষের একমাত্র কাজ, মানে মা দুর্গার কাছে প্রার্থনা করাটাই, তাই না? সেটাই যদি না থাকে, আমি বাঁচবো কি নিয়ে? এই একটা অসহায় অবস্থা। তারা ভারতবর্ষ আসতে পারছে না, সেখানেই নিপীড়িত হচ্ছে। দেখুন মানে তুহিনা, যে মহাপ্রভু যিনি চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু, তিনি যখন তাকে গ্রেপ্তার করা হলো, তাকে দেশদ্রোহিতার কারণে গ্রেপ্তার করা হলো, ঠিক আছে? এখন বলা হচ্ছে তিনি একজন নাকি কোনো আইনজীবীকে খুন করেছেন, সাফিকুল্লাহ আলী বলে কোনো একজন আইনজীবী মারা গেছেন, হয় তার খুনের পেছনে তার হাত আছে, এরকম বলে দেওয়া হচ্ছে। এবং 51 জন আমরা দেখলাম যে আইনজীবী তার হয়ে দাঁড়িয়েছিলেন প্রথম দিকে। আইনি বৈষম্য একটা দেখা যাচ্ছে, আইনি বৈষম্য তো একটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে। শুনানি হলো না, বন্দি রাখা হলো তাকে বিনা শুনানিতে 1 মাস। ঠিকই, এটা তো আইনি বৈষম্য। 1 মাস তাকে, দেখুন একটা তো সাধারণত নিয়ম হচ্ছে যে কোনো উকিল যদি সে না পায়, অনেকে থাকে জোগাড় করতে পারছে না, পয়সা নেই, কোনো উকিল রাখতে পারছেন, তখন রাষ্ট্রের দায়িত্ব পড়ে যায় একটা উকিল দাঁড় করানো, সে তার হয়ে তার কথা শুনে কোর্টে সওয়াল করবে। এটাই হচ্ছে সারা বিশ্বের নিয়ম। সেটাও তারা করলো না। এবং আমরা এটাও দেখলাম চট্টগ্রাম কোর্টে হুমকি দেওয়া হচ্ছে যে তোমরা যদি চিন্ময় দাসের পক্ষে যে দাঁড়াবে, তাকে কিন্তু আমরা ঢুকতে দেবো না, তাকে মারধর করবো, এরকম। মানে সেই শুনতে তো আপনারাও দেখেছেন, ভিডিও ভাইরাল হয়ে গেছে। দেখবেন যে উকিল যারা হয় ডাক্তারদের মতন, ডাক্তারদের যে শপথ নিতে হয় তাকে বলে হিপোক্রেটিক ওথ, হিপোক্রেটিক ওথ। এবং উকিলদের একই ধরনের শপথ নিতে হয়। সেই শপথটা হচ্ছে যে আমার বৈষম্য করব না, আইন নিষ্ঠার প্রতি আমি আমার কর্তব্যবোধ থাকবে, এবং সবাইকে সমান চোখে দেখবো, এই শপথটা তাকে নিতে হয়। কিন্তু উকিলরা যারা এই শপথ নিয়ে বলছেন যে চিন্ময় প্রভুর সম্বন্ধে পক্ষে দাঁড়াবেন, তাদেরকে আমরা মারধর করবো, তারা কেউ এখানে দাঁড়াতে পারবেন না, এই যে তাদের যে হুমকি, বোঝাই যাচ্ছে যে তারা পাশ করে আইনজ্ঞ হলেও কিন্তু আইন ব্যাপারটা, এথিক্স যেটা আছে, মানে উকিলের যে পেছনে যে তার যে নীতি আছে, দর্শন আছে, সেগুলো তারা বোঝেননি। এবং খুবই অবাক লাগছে, মহাপ্রভু যিনি আছেন তিনি কি করেছেন, তিনি সেখানকার হিন্দু বৌদ্ধদের তিনি জাগরিত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন। চট্টগ্রামে বিরাট মানুষের ভিড় করেছেন, রংপুরেও একটা বিরাট মিছিল করেছেন, মিটিং হয়েছে। এখন ওনাদের হয়তো ধারণা এই লোকটা যদি জেলের বাইরে থাকে আরো মানুষকে হয়তো উদ্বুদ্ধ করতে পারবে। একইভাবে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে 500 বছর আগে মহাপ্রভু চৈতন্য, তখনই কিন্তু হরিবোল ধ্বনি করতে করতে পথে ঘাটে নামতেন,
অসংখ্য মানুষ তার সেই আওয়াজে, তার সেই সৌম্য দর্শন দীপ্ত গতিতে মানুষ উদ্বুদ্ধ হয়ে পথে নেমে হরিবোল করে উঠতো। একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি চিন্ময় প্রভুর আহ্বানে শত মানুষ, লাখো মানুষ পথে নেমেছে। এখন যারা ওখানকার হিন্দু তারা তো হরিধ্বনি ছাড়া তাদের তো আর কিছু নেই। তারা অস্ত্রশস্ত্র সাধারণত এখনো পর্যন্ত শুনিনি যে তারা অস্ত্রশস্ত্র নিয়ে সংগ্রাম করার চেষ্টা করছে। এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে মানে হুমকি দেওয়া, তাদের যদি নেতাকে জেলে ধরে রেখে নেওয়া হয়, সবাইকে হুমকি দেওয়া হয়, তারা এখনো তো আর পথ খুঁজে পাচ্ছে না। তাদের যে ভীতসন্ত্রস্ত অবস্থা, মানে কিছু করার নেই, নিঃসহায় অবস্থা, এটা যে কি দুঃসহনীয় সেটাই আমাদের বোঝার চেষ্টা করতে হবে। কেউ কেউ বুঝতে পারছে, কিন্তু রাজাগোপাল বাবু, আরো একটা প্রশ্ন থাকবে আপনার কাছে, একটু সংক্ষেপে জানার চেষ্টা করব। একটা যে ভারত বিদ্বেষী মনোভাব আমরা দেখতে পাচ্ছি, এবং আপনি শুনে থাকবেন যে ইতিমধ্যেই ইউনিসের যে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে বাংলাদেশের যে এই মুহূর্তে যে বাস্তবতা সেটা উপলব্ধি করুক ভারত। এই ঘটনাগুলো, এবং আপনি শুনে থাকবেন যে পাক নাগরিক তাদের ভিসার ক্ষেত্রেও সহজ করে দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো, অন্যান্য যে ভারত বিদ্বেষী দেশগুলো আছে তারা তো একটা ফায়দা লোটার চেষ্টা করছে। কোথাও গিয়ে এই মুহূর্তে আমাদের দেশের, ভারতের তো একটা স্ট্যান্ড পয়েন্ট, একটা শক্তপোক্ত স্ট্যান্ড পয়েন্ট থাকা দরকার। হ্যাঁ, দেখুন, ওরা ভারত বিদ্বেষীতে মধ্যে ভারতের বিরুদ্ধে কথা বলেই ওরা ভাবছে যে সেখানকার বড় সংখ্যক মানুষকে ঐক্যবদ্ধ করবে, এবং ওরা আবার সেই পাকিস্তানের সঙ্গে ওদের সম্পর্কটা আমরা দেখেছিলাম 72 সালেই মানে শেষ হয়ে গিয়েছিল। পাকিস্তানের যে জায়গিরদারি বা পাকিস্তানের যে আধিপত্য, সেটা সে বঙ্গবন্ধু মুজিবুর রহমান মেনে নেননি। জোর করে তাদের উপরে মানে উর্দু ভাষা চাপিয়ে দেওয়া। তখন মানুষ বুঝেছিল যে পাকিস্তানের শাসনটা সঙ্গে বাংলাদেশের মানুষের যে চিন্তা তার সঙ্গে মিল খায় না। কিন্তু এখন যারা এসেছেন, যারা ক্ষমতায় এসেছেন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, তারা ভাবছেন যে না, তারা আবার পাকিস্তানের দিকেই যাবেন, পাকিস্তানের দিকে ঝুঁকবেন। এবং যেটা বললেন, পাকিস্তানের জাহাজ আমরা দেখলাম এসেছে। পাকিস্তানের যারা বাংলাদেশে আসতে চাইছে তাদের খুব সম্ভবত যে তাদের আর ওই ভেরিফিকেশন লাগবে না, পুলিশ ভেরিফিকেশন লাগবে ছাড়াই তাদেরকে বাংলাদেশে একটা দেওয়া হবে, এরকম ধরনের কথাবার্তা বলা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ আরো পাকিস্তানের জন্য সহজ। পাকিস্তানের যে ISI আছে, যে ওদের গোয়েন্দা সংস্থা, তারা এখন দেখছে যে কাশ্মীর দিয়ে টেররিস্ট পাঠানো খুব মুশকিল। সেখানে এতই কড়াকড়ি হয়েছে, সেখানকার মানুষ বুঝে গিয়েছে যে আর ওই সন্ত্রাসের মধ্য দিয়ে বিশেষ কোনো প্রাপ্তি যোগ নেই। তাই তারা মূল জীবনধারায় ফিরে আসতে চাইছে, এবং তাতে অনেকদিন ধরে বেশ কিছু জায়গায় কাশ্মীরে শান্তি রয়েছে, এবং ভারত সরকার এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে সেখানকার যে বর্ডার এলাকা রক্ষা করছে। এখন ওইখান দিয়ে যদি আমার টেররিস্ট না পাঠাতে পারি, বাংলাদেশ দিয়ে যদি টেররিস্ট পাঠানো যায়, তাহলে সেটাই চেষ্টা করছে। এখন ওরা ভাবছে যে উদ্বাস্তু যে সমস্ত হিন্দুরা উদ্বাস্তু হয়তো আসতে ভারত বাধ্য করবে, তাদের মধ্যে দিয়েও ঢুকে পড়া, হ্যাঁ, হিন্দু নামাবলী গায়ে জড়িয়ে বা কিছু করে ঢোল কীর্তন নিয়ে তারা হয়তো চলে আসবে ভারতে। এরকম ওদের বিরাট পরিকল্পনা রয়েছে বলেই ভারত সরকার হয়তো নানানভাবে ভয়ও পাচ্ছে। যাই হোক না কেন, ব্যাপারটা হচ্ছে যে ভারত বিদ্বেষিতা তাদের লক্ষ্য, কিন্তু তাদের খেয়াল করতে হবে আমরা অনেক টাকার মানে ব্যবসা ভারতের সঙ্গে বাংলাদেশের রয়েছে, প্রায় 16 বিলিয়ন US ডলার, এবং ভারতবর্ষে 3 বিলিয়ন US ডলারের আমাদের ডাইরেক্ট বিনিয়োগ সেখানে আছে। শুধু তাই নয়, আপনি যদি দেখেন বিদ্যুৎ, সেখানে আদানি পাওয়ার প্রজেক্ট থেকে বড় বিদ্যুৎ দেওয়া হয়। আমরা মৈত্রী পাওয়ার প্ল্যান্ট করেছি, সেখানে ভারতবর্ষের এক্সিম ব্যাংক প্রায় 6 বিলিয়ন ডলার মতন টাকা ধার দিয়েছে। আমরা পাইপলাইন চলে গেছে, পাইপলাইন ডিজেল বাংলাদেশে অসুবিধা আছে, ইন্ডিয়া থেকে, আসাম থেকে একদম যে ডিজেল পাইপলাইন বাংলাদেশের ভেতরে চলে গেছে, ডিজেল যাচ্ছে। এরকম নানান একটা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে শুয়ে রয়েছে। তো আমরা আশা করব যে বাংলাদেশে যে যারা আছেন তারা বুঝবেন যে এইভাবে শাসন চালানো যায় না। আমাদের সরকারও আমি আশা করব যে একটা কড়া ভূমিকা। ভারত সরকার মনে করছে যে দেখা যাক, ধীরে ধীরে শান্তি আমরা ফিরিয়ে আনতে পারবো। যদি আনতে পারে তো ভালো। আমরা ওয়েট করে আছি ভারত সরকার কিভাবে করেন। ভারতবর্ষ সরকার মনে করছে যে যেই জিনিসটা ঘটেছে মলদ্বীপে, সেটাও বোধহয় এখানে ঘটবে, যে ওরা একদিন ভুল বুঝে আমাদের কাছে আত্মসমর্পণ করবে। হ্যাঁ।
বেশ, ধন্যবাদ রাজাগোপালবাবু আমার সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন। আমরা আলোচনা করছিলাম যে সত্যি কোথাও কি নৈরাজ্যের যে বাংলাদেশ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি, সেই বাংলাদেশে এবার কি এই যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম নারী স্বাধীনতার একটা কোপ লক্ষ্য করা যাচ্ছে। আমি আরো একবার সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। সবাই দ্বীনি স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এটা সাধারণ কোনো মেলা না, এটা হলো দ্বীনি মাহফিল, দ্বীনি মাহফিলের পরিবেশ। মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব। এটা হলো একটি দ্বীনি পরিবেশ, দ্বীনি মাহফিল। এখানে আমরা সব অর্জনের জন্য, সব কামাই করার জন্য এসেছি। হ্যাঁ, আমাদের দুনিয়াবি ফায়দা হবে, বেচা কিনা করব, হালাল ব্যবসা করব, কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এটা বন্ধ করতে হবে। হাতি নেক্সট টাইমে যেন না পাওয়া যায় আমরা খেয়াল রাখবো। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। বাংলাদেশের দিকে আমরা নজর রেখেছি, এতদিন পর্যন্ত হিন্দুদের উপর নিপীড়ন, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবার নতুন করে যে ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে মহিলাদের উপর ফতোয়া জারি, মৌলবাদীদের বাজারে যেতে নিষেধ করা হচ্ছে, সেই ভিডিও আপনাদের দেখাচ্ছিলাম। আরো আপডেট নিয়ে ফিরবো, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।